যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বাঁধতে পারে, বাঁধানো হতে পারে, তেমন একটি ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছে। কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন, সমন্বয়ক, অনেকে উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের কেউ কেউ। এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নাই। সব শালারা বাটপার। বন্ধুগণ, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অগস্টেই এই আল-রাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করেছিলাম। এই পট পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিদায় নিতেই হবে, তার বিদায় নেওয়া ছাড়া উপায় নেই। কারণ সে আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন নেবে, আমার আপনার ট্যাক্সের টাকায় বিভিন্ন সুযোগ সুবিধা। উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি স্পষ্টতই সেনাপ্রধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সেনাপ্রধান যে প্রফেসর ইউনূসকে মানতে পারেননি, বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন ছাত্রদের দাবির মুখে। জোর কইরা নির্বাচন আদায় করতে হবে ঈদের পরপরই, না হলে এই সরকার আগামী 4 বছরও গদি ছাড়বে না। প্রমাণ দেয় না, আপনার ধারণার কথাটা বলছে, ঠিক তেমনি একটা ধারণা দিছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নাই। সব শালারা বাটপার। বন্ধুগণ, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অগস্টেই এই আল-রাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করেছিলাম। এই পট পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। আজকে বিপ্লবের কান্ডারি বলে যে সমস্ত ছাত্র নেতারা পরিচিত, তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই ফ্যাসিবাদের দোসর তারা 24 এমপি নির্বাচন করেছে, তারাও দায়িত্ব পালন করছে। রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিলাম। সেই সরকারের প্রধান আজকে আমাদেরকে এই রাস্তায় নামতে বাধ্য করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির ঘাটতি ছিল না, কিন্তু গতকালকে তার যে কথা, সেই কথার প্রতিবাদ না জানিয়ে কোনো বিবেক সম্পন্ন মানুষ থাকতে পারবে না। তিনি আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের মিটিংয়ে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নাই। বন্ধুগণ, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অগস্টেই এই আল-রাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করেছিলাম, জেলায় জেলায় প্রোগ্রাম দিয়েছিলাম। এই বছরের 5ই ফেব্রুয়ারিও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকদের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, লুটপাটকারীদের বিচার এবং সম্পদ বাজেয়াপ্ত সহ 5 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। 19শে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল করেছিলাম। কোন রাজনৈতিক দলের আওয়াজ পাওয়া যায় নাই, কোন রাজনৈতিক দল কথা বলছে না। আমরা বারবার বলেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করুন। এখন এই রোজার দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্লোগানের রেফারেন্স টেনেই বলতে হচ্ছে সব শালারা বাটপার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ক্যাম্পাস সঠিকভাবে যেন নির্মাণ হয়, সেই কারণে ওই বাটপার প্রতারক বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে কাজ সেনাবাহিনীর কাছে দেওয়ার জন্য যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তারা স্লোগান দিয়েছিল সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। তো এই রাজনৈতিক এই পট পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। আজকে বিপ্লবের কান্ডারি বলে যে সমস্ত ছাত্র নেতারা পরিচিত, তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই ফ্যাসিবাদের দোসর যারা 24 এমপি নির্বাচন করেছে, তারাও দায়িত্ব পালন করছে। আমি জানতে চাই যুবক্রিয়া উপদেষ্টার কাছে, বাফুফের সহসভাপতি জাহিদুর রেডিয়ান ফার্মার আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর 24-এর নির্বাচন করেছে, সে কিভাবে বাফুফের সহসভাপতি হয়? এটা তো বিপ্লবের ঠিকাদার দাবি করে ছাত্র নেতাদের মন্ত্রণালয়।
যার মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম আওয়ামী লীগের নিয়মিত সুবিধাভোগী ছিল। এইভাবে অন্তত 15 জন সচিব আছে যারা আওয়ামী লীগের আমলে নিয়মিত সুবিধাভোগী ছিল, তারা সচিব হচ্ছে ছাত্র। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের কিছু ঘটনা ফাঁস হওয়ার পর রাজনীতিতে যে উত্তেজনা চলছে, যে উদ্বেগ উৎকণ্ঠা চলছে, এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনূস সরকার নড়েচড়ে বসেছে। ডক্টর ইউনূস সরকারের মধ্যেই নানান সমীকরণ, নানান ডাইমেনশন আমরা লক্ষ্য করছি। দর্শক, একদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি স্পষ্টতই সেনাপ্রধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সেনাপ্রধান যে প্রফেসর ইউনূসকে মানতে পারেননি, বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন ছাত্রদের দাবির মুখে, এবং পরবর্তীতে যে প্রপারলি কোঅপারেট করেনি, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, একবার ডক্টর ইউনূসের নাম উচ্চারণ করার ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা না বলা, মানে ইত্যাদি ইত্যাদি, এই বিষয় নিয়ে আসিফ মাহমুদ অত্যন্ত সোচ্চার। এমন সময়ে সামনে ভিডিও এনেছেন যেটা নিয়ে তোলপাড়। এখন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধানের সামনে, তাতে তো জনগণ সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষিপ্ত হবেই, এবং হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন তাতে তো জনগণ ক্ষিপ্ত হবেই। আসিফ মাহমুদের ওই ভিডিও যেখানে বলা হয়েছে যে ওয়াই নট এনি আদার, ওয়াই প্রফেসর ইউনূস একজন কনভিক্টেড মামলার আসামি, তিনি কেন প্রধান উপদেষ্টা হবেন, এই ভিডিও সামনে আসার পর এবং হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট সামনে আসার পর জনগণ অনেকে কোনো কর্মসূচি ছাড়াই রাস্তায় নেমে স্লোগান দিয়েছে, ওয়াকান্না হাসনাত, হাসনাত হাসনাত। এখন সেনাপ্রধানের বিরুদ্ধে কিন্তু জনগণ অলরেডি দাঁড়িয়ে গিয়েছে এবং বিভিন্ন মহল থেকে সেনাপ্রধানের পদত্যাগ চাওয়া হচ্ছে এবং তাকে অপসারণ করার দাবি হচ্ছে। তো এটা একটা দিক সরকার নড়েচড়ে বসার, এবং আসিফ মাহমুদ এবং ডক্টর আসিফ নজরুলের একটা ফোন আলাপ ফাঁস হয়েছে। আমি জানি না যে সেটা শতভাগ সঠিক কিনা, সেই ফোন আলাপ সঠিক না হলেও চিত্র এরকমই। সেখানে ওয়াকারের প্রতি আসিফ মাহমুদের চরম বিরক্তি প্রকাশ করা হয়েছে এবং আসিফ নজরুল তাকে আশ্বস্ত করছেন যে কিছু হবে না, ওয়াকার কিছু করতে পারবে না। এর মধ্যে গভীর রাতে, রাত 2টার সময় উপদেষ্টা মাহফুজ, যদি তিনি নিজেও এখন চরম বিতর্কিত, তার মনে ঘুম হয় না, রাত 2টার সময় ফেসবুক পোস্ট দেন, তাহলে ঘুমান কখন? ইবাদত বন্দেগী বা কোনো কিছুরই তো লক্ষণ দেখা যায় না কার্যক্রমে, রাত 2টার সময় কেন ফেসবুক পোস্ট দিতে হবে? মানে একটু বেপরোয়া লাইফস্টাইল মনে হচ্ছে। মাহফুজ ফেসবুক পোস্ট দিয়ে এই পরিস্থিতির সাথে রিলেট করে ইশারা ইঙ্গিতে নানান কথা বলেছেন, সেটা আবার পরিস্থিতি একটু শান্ত করার চেষ্টা, মানে পরিস্থিতি যে জটিল, জনগণ যে ক্ষুব্ধ, এটাকে একটু মিটিগেট করার চেষ্টা করছেন মাহফুজ আলম। মানে সরকার নানানভাবে নড়েচড়ে বসেছে এবং ছাত্র উপদেষ্টারাই বিষয়টা ডিল করছে। সেনাপ্রধানকে প্রচণ্ড চাপের মধ্যে রাখার একটা উদ্যোগ হয়তোবা সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, যেটা আসিফ এবং মাহফুজের কার্যক্রম থেকে স্পষ্ট। আসিফ কথা বলছেন একটু র্যাকলেস ভাষায়, আর মাহফুজ একটু ভদ্র ভাষায় কথা বলছেন, কিন্তু মাহফুজের বার্তাও সেনাপ্রধানের বিরুদ্ধে একটু ভদ্র ভাষায়। আমরা মাহফুজের ফেসবুক স্ট্যাটাসটা একটু ব্যাখ্যা করব। এটা নিয়ে গণমাধ্যম রিপোর্ট করেছে, রাষ্ট্রের প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না। মাহফুজ আলম এক্স্যাক্টলি রাষ্ট্রের প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণ কথা বলছে না। পিনাকি ভট্টাচার্যও রাষ্ট্রের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলছে না, রাষ্ট্রের প্রতিষ্ঠানের কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে বলছে। সেনাবাহিনী খারাপ এ কথা কেউ বলছে না, কিন্তু কিছু সেনা কর্মকর্তা যে খারাপ এই কথা মানুষ বলছে। কোনোভাবেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না বলে আহ্বান করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 21শে মার্চ দিবাগত রাত 2টায় দিকে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি কথা বলেন। পোস্টে তিনি লেখেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজাতে আমরা গত কয়েক মাস কাজ করেছি। খুবই জটিল প্রক্রিয়া ছিল সব প্রতিষ্ঠানে আস্থা ও সক্রিয়তা ফেরত আনা। শক্তিশালী, জবাবদিহিমূলক এবং কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া আমরা এগুলো করতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকারের গুড পারফরমেন্সের ভিত্তি হলো পুনর্গঠিত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। হ্যাঁ, পুনর্গঠন তো করতেই হবে। এর সাথে আমরা শতভাগ একমত যে কোনো প্রতিষ্ঠানকে আমাদের প্রতিপক্ষ বানানো যাবে না, আমরা প্রতিষ্ঠান সংস্কার চাই। মাহফুজ সেই বার্তা দিয়েছেন যে প্রতিষ্ঠানের কেউ যদি অপরাধী হয়ে থাকে তাকে ছাড় দেওয়া হবে না, কিন্তু প্রতিষ্ঠান আমাদের বিরুদ্ধে নয়। তিনি আরো এখন ওয়াকারুজ্জামানও কিন্তু সেম কাজ করছে, যে প্রতিষ্ঠানের ধোয়া তুলে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন বা কিছু অপরাধীকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। প্রতিষ্ঠান আর কিছু অপরাধী এক নয়, পার্থক্য আছে। তিনি আরো লেখেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যকার অপরাধীদের শাস্তি পদচ্যুত বিচারের আওতায় এনেছে। তো এটার অর্থ হচ্ছে যে প্রয়োজন যদি হয় সেনাবাহিনীর মধ্যেও অনেককে সেনাবাহিনী অনেকে অলরেডি শাস্তি পেয়েছে, বরখাস্ত হয়েছে, আরও অনেকে আছে। তো এটা চলবে, এটা প্রক্রিয়াধীন, এটা বোঝানোর চেষ্টা করছে মাহফুজ।
তদন্ত সাপেক্ষে অন্যদেরও আনা হবে। তাছাড়া সব প্রতিষ্ঠান নিজেদের হাত পরিষ্কার করতে হবে, কিন্তু কোনোভাবেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না। এখন পর্যন্ত দেখেন, সেনাবাহিনী ও অ্যাজ এ হোল তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা স্লোগান দিয়েছে আমি কোথাও দেখিনি। ব্যক্তি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে দিয়েছে, কিন্তু অ্যাজ এ হোল কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কোনো বক্তব্য দিয়েছে তা না। বরং পুলিশের বিরুদ্ধে অনেকে অ্যাজ এ হোল বক্তব্য দেয়, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাজ এ হোল কেউ বক্তব্য এখন পর্যন্ত দেয়নি। কেউ না। 1.5 দশকের ফেসিবাদ অনেক কলকব্জা রেখে গেছে, সেগুলি সংস্কার ও বদলানো প্রক্রিয়া গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক হতে হবে। এর মানে সেনাবাহিনীর ভিতরে যে সংস্কারের দাবি উঠছে সেটা ওভারনাইট হবে না, ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে। ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মাহফুজ। ঐক্য রিকারেন্ট হোক, ভায়োলেন্স না। স্থিতিশীল রাষ্ট্রে আমরা সংস্কার ও বিচার কাজ আরো দ্রুততার সঙ্গে করতে পারবো। এই যে মাহফুজের যে বক্তব্য, এটা হচ্ছে জনগণের যে দাবি সেনাবাহিনীর সংস্কারের, সেই দাবি ধীরে ধীরে পূরণ করা হবে সেদিকে আশ্বাস, এবং সরকার এ বিষয়ে সতর্ক আছে। তবে একটা বাহিনীর সাথে যেন আমাদের সংঘাত সংঘর্ষ না লেগে যায়, এই বিষয়ে সতর্ক করেছে। না, এটা লাগবেও না। আমরা নিশ্চিত যে সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার বেশি এবং সৈনিকরা সবাই বা প্রায় সবাই দেশপ্রেমিক। অতএব কোনো ভারতের দালাল কিছু করতে চাইলে এটা সেনাবাহিনীর ভেতর থেকে মানা হবে না, নো টেনশন। তবে সেনাবাহিনীর অফিসার হয়ে যারা র্যাবে এসে বা বিভিন্ন জায়গায় ডিজিএফআইতে গিয়ে গুম খুনের সাথে জড়িত থেকেছে বিভিন্ন আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।